দহনের দিন শেষ হতেই যেন মাঝখানে কিছু সময় খুব তাড়াতাড়ি কেটে গেল। সুন্দর সময়গুলো মনিতেই কেটে যায় চোখের পলকে। শুধু দুঃখের সময়টাই যেন থমকে যায়। নীলার মুখের সামনে উঠতে থাকা চিকন চুলগুলো নিবিড় আলতো করে কানের পেছনে গুজে দিয়ে বলে, আমার বাবা মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিব আজ। নিবিড়ের কথায় কিছুটা ভুরু কুঁচকে তাকালো নীলা। একটু অবাক হয়ে বলে, তুমি না বললে তোমার বাবা মা নেই? নিবিড় মুখে কিছুটা গম্ভীরতা এনে বলে, এমন ভাবে বলছো যেন আমার বাবা মায়ের কথা শুনে তুমি খুশি হওনি। নীলা এবার আরো অবাক হয়ে বলে, আজব তো, আমি সেই কথা আবার কখন বললাম? আমি জাস্ট এটাই জানতে চেয়েছি যে তুমি বললে তো তোমার কেউ নেই, এখন বলছো বাবা মায়ের কথা। এটাই জানতে চেয়েছি যে কেউ না থাকলে বাবা মা এলো কোথায় থেকে? তুমি এটাকে অন্যভাবে কেন নিচ্ছ? বাবা মা তারাও একটা রহমত, তাদের কথা শুনে আমি খুশি হব না কেন? সংসারে বাবা মা নামক দুটো সাপোর্টার থাকলে তো আমাদের জন্যই তো আনন্দের, তাই না? নিবিড় এবার শান্তভাবে বলে, তোমার সাথে কি কখনো আমার জীবনের গল্পটা শেয়ার করেছিলাম? নীলা মাথা নাড়িয়ে জবাব দেয়, হ্যাঁ। নিবিড় আবার বলে, তাদেরকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি আমি। আমার ভাবনাটাই ভুল ছিল। ভেবেছিলাম আমার বাবা মা হয়তো ছোটবেলায় আমার রাস্তায় ফেলে গিয়েছিল, কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা। একটা অ্যাক্সিডেন্টে আলাদা হয়ে গিয়েছিলাম আমরা। ছেলে হারানোর শোক তারাও বয়ে বেরিয়েছিল এত বছর। নীলা আবার বলে, তাহলে চিনলে কিভাবে যে এরা তোমার বাবা মা? নিবিড় এবার একটা নিঃশ্বাস ছেড়ে বলে, অনেক কষ্টের পর সবকিছু শিওর হয়েই খুঁজে পেয়েছি। আর সেই অবদানটা হলো আমার ছোট বোন ফারিহা। তার সূত্র ধরেই বাবা মা অব্দি পৌঁছতে পেরেছি আমি। নীলা একটু কৌতূহল নিয়ে বলে, এই ফারিহাটা আবার কে? নিবিড় হেসে বলে, তোমার হবু ননদ, সেখানে গেলেই দেখবে। নীলা আবার বলে, কবে যাচ্ছি আমরা? নিবিড় বলল, আগামীকাল। আমরা সবাই যাচ্ছি কালকে। এরপর বাবা মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিব যে, এই দেখুন আপনাদের ছেলে একটা অ্যাঞ্জেলকে ধরে এনেছে। তাকে এখন থেকে খুব যত্ন সহকারে বন্দি করে রাখবেন, না হলে হুট করে আবার ডানা মেলে উড়ে চলে যেতে পারে। মুহূর্তেই নিবিড়কে ধরে হাসিতে মেতে উঠল নীলা। নিবিড়ও হেসে বলে, কেন, আমি কি মিথ্যা কথা বলেছি নাকি? যদিও মাঝে মাঝে এমনই মুখ ফসকে মিথ্যা কথা বেরিয়ে যায়, তবে মিথ্যা বললেও কিন্তু আমি মিথ্যুক না। নীলা কিছুটা স্বাভাবিক হয়ে বলে, আচ্ছা বুঝলাম, তবে আমার তো আরেকটা টেনশন ঢুকে গেল মাথায়। নিবিড় বলে, কি সেটা? নীলা কিছুটা চিন্তিত হয়ে বলে, বিয়ের পর তো আমরা তোমার বাবা মায়ের সাথেই সেখানে থাকবো, তাই না? নিবিড় স্বাভাবিকভাবেই বলে, অবশ্যই তাদের সাথে থাকবো। এত বছর পর তাদের খুঁজে পেয়েছি, বাকি জীবনটা আর এক মুহূর্তের জন্য তাদের থেকে আড়াল হব না। নীলা আবার বলে, তাহলে আমার বাবা, সে তো একা হয়ে যাবে, তার কি হবে? নিবিড় এবার একটু মুচকি হেসে বলে, তার জন্য আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। অনেক আগে থেকেই এই ব্যাপারে ভাবছি আমি। নীলা ভ্রু নাচিয়ে বলে, কি সেটা? নিবিড় চট করে বলে, তোমার বাবাকে আরেকটা বিয়ে করাবো। নীলা এবার রেগে গিয়ে বলে, এসব বিষয়ে ফাজলামি আমি একদম পছন্দ করি না। নিবিড় স্বাভাবিকভাবেই বলে, তোমার কি মনে হচ্ছে আমি ফান করছি? নীলা আবার বলে, তাই বলে কি আমি এই বয়সে আরেক মহিলাকে মা ডাকবো? নিবিড় এবার মুখে একটা চসূচক শব্দ করে বলে, আরে আমার পুরো প্ল্যানিংটা আগে শুনো। নীলা বলে, আচ্ছা বলো, কি প্ল্যান? নিবিড় বলে, ফরিদা আন্টিকে তোমার কেমন লাগে? নীলা স্বাভাবিকভাবেই বলে, কেমন লাগবে, মায়ের মতোই লাগে, মুরব্বী না আমাদের। নিবিড় এবার যুক্তিতে এসে বলে, রাজ আর রুশান তো প্রায় এখন ফ্যামিলির সাথেই সময় কাটাচ্ছে। এখানে আছি শুধু আমি আর তুষার। পড়াশোনা শেষে আমরাও নিজেদের মতো চলে যাব। এরপর ফৈদানটিও একেবারে একা হয়ে যাবে। তারপর তোমার বিয়ের পর তোমার বাবাও একা হয়ে যাবে। তো এই ফাঁকে যদি আমরা তাদের বুঝিয়ে দুজনকে এক করে দিতে পারি, তাহলে তো আর তারা একা হবে না, তাই না? তখন সম্পর্কে ফৈদানটির মেয়ের জামাইও হব আমি। শ্বশুরবাড়ির সাথে সবার মাঝে যোগাযোগ থাকলো, তারাও শেষ বয়সের সঙ্গী পাবে, আর আমরাও নিশ্চিত হব। বাইরের থেকে আর বউ খুঁজতে হলো না, নিজেদের মাঝেই সবকিছু ঠিকঠাক থাকলো। বুঝনি বিষয়টা? নীলা এবার কিছুটা ভেবে বলে, খারাপ বলনি বিষয়টা, তবে ফৈদানটি অথবা বাবা তারা কি রাজি হবে এই বিষয়ে? নিবিড় বলে, তুমি তোমার বাবাকে বিষয়টা বুঝিয়ে বলো, আর আমরা সবাই মিলে ফৈদানটিকে বুঝিয়ে বলবো। চেষ্টা করতে দোষ কোথায় বলো? আর আমরা তো তাদের ভালোর জন্যই করছি, তাই না? এমন তো না যে এতে তাদের কোনো ক্ষতি হয়ে যাবে। এতে বরং শেষ বয়সের সঙ্গী পাবে তারা। পরদিন রাজ, রুশান সহ নিবিড়দের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই। নিবিড়ের পরিবারের কথা শুনতেই তারাও দেখার আগ্রহ নিয়ে ব্যস্ততার মাঝে সময় বের করে নিয়েছে যাওয়ার জন্য। প্রথমে নিবিড় বাবা মায়ের সাথে কথা বললে নীলার মতো বাকি সবার চোখই কপালে উঠে গেল, শুধু তুষার ছাড়া, কারণ সে আগেই সব জানতো। নিবিড় নিষেধ করেছে বলে কাউকে বলেনি সে। নিবিড়ের ফোনটা বেজে উঠলে তুষার তা হাতে নিয়ে দেখে ফারিহা নামে সেভ করা। নিবিড় তখনও ওয়াশরুমে। দরজায় টোকা দিয়ে তুষার ফোন এসেছে কথাটা নিবিড়কে বললে নিবিড় ভেতরে থেকে বলে, কার ফোন? তুষার বলে, তোর বোন ফোন দিয়েছে। নিবিড় আবার বলে, রিসিভ করে বল আমরা বের হয়েছি। এর মাঝে রিসিভ করার আগেই কেটে গেল ফোনটা। পুনরায় কল আসতেই তুষার তা রিসিভ করে। ওপাশ থেকে ফারিহা বলে, কতটুকু এসেছো ভাইয়া? এপাশ থেকে তুষার বলে, আপনার ভাইয়া তো ওয়াশরুমে। ফারিহা অবাক হয়ে বলে, একটু আগেই তো আমাকে বললো বের হচ্ছে, এখন বলছেন ওয়াশরুমে? বাই দ্য ওয়ে, আপনি কে? তুষার একটু হাসি মুখে বলে, আমি তুষার, ওই যে নিবিড়ের সাথে একবার গিয়েছিলাম। ফারিহা চিনতে পেরে বলে, ও আচ্ছা, তাড়াতাড়ি রওনা দিতে বলুন, আর ভাইয়া বের হলে বলবেন আমায় কল দিতে।
বলেই কেটে দিল ফারিহা। কিছুক্ষণ পর ভেতর থেকে বেরিয়ে আসে নিবিড়। মাথা মুছতে মুছতে বলে, কি বলেছিস? তুষার বলে, বলেছি তুই ওয়াশরুমে। নিবিড় একটু রাগী ভাব নিয়ে বলে, তোকে না বললাম আমরা বের হচ্ছি এটা বলতে? তুষার নিবিড়ের দিকে চেয়ে বলে, আমার কি দোষ বল? মেয়ে মানুষের কণ্ঠ শুনে সত্য মিথ্যা গুলিয়ে ফেলেছি। দুপুরের আগে সবাই পৌঁছে গেল নিবিড়দের বাড়ি। বাড়িটা এত বড় না হলেও সুন্দরভাবেই সাজানো, দেখতেও মনোমুগ্ধকর। বাসায় প্রবেশ করার পর বাবা মায়ের সাথে সকলের পরিচয় করিয়ে দিল নিবিড়। এরপর আতিথিয়তা শেষে সবাই কথা বলছে নিজেদের মতো, বিশেষ করে নীলা, যাকে নিবিড়ের বাবা মা ফারিহা সকলেরই পছন্দ হয়েছে আজ। মূল কথা, নিবিড় যার সাথে হ্যাপি থাকবে তাকেই তারা ঘরের বউ করে তুলবে। একমাত্র ছেলেকে এত বছর পর ফিরে পাওয়ায় তার সবকিছুই যেন খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে বন্ধুরা মিলে বাড়ির চারপাশটা ঘুরে দেখতে লাগলো। তুষার চারপাশে চোখ বুলাতে গিয়ে দেখে দরজার সামনে থেকে ফারিহা তাকে কিছু একটা বলছে, তবে আসতে বলছে দেখে স্পষ্ট শুনতে পাচ্ছে না সে। তাই সেই কিছুটা সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে ফারিহা রাগী লুক নিয়ে বলে, কানে কম শুনেন নাকি? বলছি ওদের সবাইকে নিয়ে ভেতরে আসুন, চা বানিয়ে রেখেছি, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। তুষারও কিছুটা রেগে যাওয়ার ভাব নিয়ে বলে, যেহেতু বলেছিনি কানে কম শোনে, তাহলে আপনি গিয়ে বলে আসুন, আমি কি শুনতে পাই নাকি? ফারিহা একটু বিরক্তি প্রকাশ করে বলে, আরে কেন বুঝতে পারছেন না? ওই নতুন ভাইয়াগুলো কি আমি চিনি? ভাইয়ার সাথে ওদেরকে ওখানে গিয়ে ডাকতে কেমন যেন লাগছে, তাই তো আপনাকে বলছি রেখে দিতে। তুষার এবার কৌতূহল নিয়ে বলে, তাহলে আমাকে কেন বলছেন? আমিও তো তাদের মতো পরপুরুষ, তো আমার সাথে কথা বলতে কেমন কেমনটা লাগছে না? ফারিহা আবার বলে, আপনাকে তো আগে থেকেই চিনি। ধুর, আপনার সাথে কথা বলাটাই সময় অপচয় হচ্ছে। ভাইয়াকে ফোন দিয়ে বললেই তো হয়। সহজ বুদ্ধিগুলো কেন যে আগে মাথায় আসে না, আজব। তুষার বলে, লাভ নেই, নিবিড় ফোন ঘরে ফেলে গেছে। ফারিহা আবারও হতাশ হয়ে বলে, আচ্ছা এখন এত কথা না পেঁচিয়ে জানতো, তাদের ডেকে আনুন। তুষার একটু ভাব নিয়ে বলে, ডাকবো যদি আপনি আমার প্রথমের ব্যবহারের জন্য অনুতপ্ত হয়ে সরি চান। ফারিহা এবার একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা ভাই সরি, আমার বিরাট বড় অন্যায় হয়েছে আপনাকে বয়রা বলে, এখন দয়া করে যাবেন প্লিজ। তুষার হেসে বলে, এমন মিষ্টি করে বললে আরো আগেই যেতাম। সন্ধ্যায় রুমে বসে বন্ধু মিলে নানান টপিকে আড্ডা দিচ্ছে কিছুক্ষণ যাবত। এর মাঝে নতুন একটা টপিক যোগ হলো ফৈদান্টি ও নীলার বাবার বিয়ের বিষয়ে। চার বন্ধুর মাঝে কথা উঠলে নিবিড় সবটা খুলে বলে তাদের, যে একসময় তারা থাকবে না, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে সবাই। নীলাও শ্বশুর বাড়িতে চলে যাবে, মাঝখানে ফৈদান্টি ও নীলার বাবা দুজনই একা হয়ে যাবে। শেষ বয়সে সময় কাটানোর জন্য হলেও তাদের সঙ্গী প্রয়োজন। এতদিন বাড়িটা পরিপূর্ণ ছিল, তাই হয়তো এসব শূন্যতা অনুভব করেনি তারা। সবাই নিজেদের মতো চলে গেলে ঠিকই সেই শূন্যতা অনুভব করবে তারা। সেই সাথে আমাদের যোগাযোগটাও আরো গভীর হলো তাদের সাথে। নিবিড়ের কথা রুশানও একমত জানালো, সত্যি তো, একা একা কি কখনো কারো সময় কাটে? কাটলেও কতক্ষণ কাটে? একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, কিছু সময় কাটলেও কারো না কারো শূন্যতা থেকেই যায়। কথা বলার মতো মানুষ না থাকলে সময় কাটবেই বা কি করে? এর মাঝে রাজ আবার প্রশ্ন করে, আমরা না হয় তাদের বিষয়ে এটা ভাবলাম, বাট তারা কি রাজি হবে? নিবিড় বলে, ফরিদানটিকে আমরা বুঝাবো আর নীলার বাবাকে নীলা বুঝাবে। আশা করি আমরা সবাই বুঝালে তারা নিশ্চয়ই বুঝবে, তবে ভয়টা নীলার বাবাকে নিয়ে, সে রাজি হয় কিনা। তুষার এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলে বলে, বিয়ের কথা শুনে না করে কে বল? তাছাড়া ভেবে দেখ, নীলার বাবা কতদিন সঙ্গী ছাড়া একা একা কাটিয়ে দিয়েছে। হয়তো ভেতরটা একেবারে মরুভূমি হয়ে গেছে তার। এখন যদি আমরা পানি হিসেবে তার মনে এই বিয়ের চিন্তাটা ঢুকিয়ে দিয়ে অনুর্বর ভূমিকে উর্বর করে তুলতে পারি, তখন তার উর্বর ভূমিতে নতুন করে বিয়ের ফুল ফুটবে একেবারে কনফার্ম। এতক্ষণ চুপ থেকে হুট করে এমন কথা বলায় রাজ, রুশান দুজনই তাকিয়ে আছে তুষারের দিকে। নিবিড় আঙুল দিয়ে তুষারের দিকে ইশারা করে বলে, এই পোলাটা পুরাই ফাউল। একটা সুন্দর কথার মাঝেও নেগেটিভ সাইড টেনে নিয়ে আসলো। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুষার চুপচাপ সবার দিকে একবার চোখ বুলিয়ে একটা ঢোক গিলে বলে, আমি কি করলাম? আমি তো প্রেমের ফুলের কথা বলছি। ফারিহাকে ফোন হাতে সোফায় বসে থাকতে দেখে তুষার চারপাশে একবার চেয়ে ধীরে পায়ে ফারিহার পাশে গিয়ে বসে। ফারিহা আর চোখে তুষারের দিকে তাকালে গাল টেনে একটা হাসি দেয় তুষার। ফারিহা আবার এক মনে ফোনের দিকে নজর দেয়। পাশ থেকে তুষার কথা বলার জন্য বলে, কি করছেন? ফারিহার তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, লুডো খেলছি, আপনি খেলবেন? যদিও তুষারের এমন আহাম্মকি প্রশ্নে ফারিহা বিরক্তি প্রকাশ করতে কথাটা বলেছিল, তবুও তুষার সিরিয়াস মনে করে বলে, লুডো খেলতে পারেন? যদিও আমি শুনেছি মেয়েরা অনেক ভালো লুডো খেলে। ফারিহা এবার বিরক্তি প্রকাশ করতে গিয়ে কিছুটা হেসে গিয়ে বলে, পারি। ফারিহার হাসি দেখে তুষার তৎক্ষণাৎ বলে, আমাকে হারাতে পারবেন? যদিও আপনাকে দেখে এতটাও বুদ্ধিমান মনে হচ্ছে না, তবে হেরে যাওয়ার ভয় পেলেও খেলার দরকার নেই। তুষার কথাটা এমন ভাবে বলল, এখন না খেলেও ভেবে নিবে ভয় পেয়েছি। এমনিতেও ইনি ডিরেক্টলি বুদ্ধিহীন বলল। নিজের মাঝে এই ভাবনায় উদয় হলে ফারিহার মাথায়ও জেদ চেপে বসে। ফোন একপাশে রেখে এবার জেদ ধরে ডিলে আসে,
তুষারের দিকে চেয়ে ফারিহা শক্ত গলায় বলে, জিতলে লাভ কি? যদি আমি জিতে যাই তাহলে কি দিবেন আমায়? তুষার কিছুটা ভেবে বলে, সেটা পরে দেখা যাবে, তবে দিব মূল্যবান কিছু একটা। ফারিহা তুষারের দিকে আঙুল ধরে বলে, শিওর তো? তুষারও ভাব নিয়ে বলে, শিওর, তবে আমি জিতলে কি দিবেন? ফারিহা বলে, যদি আপনি জিততে পারেন তাহলে আপনার সবচেয়ে পছন্দের খাবার আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। তুষার হাতের তুড়ি বাজিয়ে বলে, ওকে, ডিল ফাইনাল। ফারিহা এবার ফোনে লুডোর অ্যাপসটা ওপেন করে। সোফায় দুজনের মাঝখানে ফোন রেখে দুজন দুই পাশে বসে খুব মনোযোগ সহকারে খেলায় মন দিল। খেলার মাঝপথে তুষার অনেকটাই এগিয়ে ফারিহার দিকে চেয়ে বলে, আমার পছন্দের খাবার হলো বিরিয়ানি, আমার জন্য কিন্তু স্পেশাল ভাবে রান্না করতে হবে। ফারিহা গুটির দিকে চেয়ে থেকে বলে, খেলার এখনো অনেকটা বাকি আছে, আগে শেষ হোক, দেখি কে জেতে। দেখতে দেখতে আরো কিছুক্ষণ কেটে গেল। হুট করে ফারিহা ফোন হাতে জেতার খুশিতে লাফিয়ে ওঠে। অপরদিকে মাথায় হাত দিয়ে বসে থাকে তুষার। খেলার মোড় তার দিক পরিবর্তন করছে। ফারিহা হাস্যোজ্জ্বল মুখে তুষারের দিকে চেয়ে বলে, দেন এবার আপনার মূল্যবান জিনিসটা দেন। তুষার কিছুক্ষণ নিশ্চুপ থেকে অতঃপর উঠে দাঁড়িয়ে ফারিহার দিকে চেয়ে বলে, আল্লাহ আপনার ভাগ্যে আমার মতো একটা ভালো মনের ছেলেকে স্বামী হিসেবে কবুল করুক। ফারিহাও জয়ের উত্তেজনাবশত বলে ওঠে, আমিন, এখন আপনার পাওনাটা দেন। তুষার ভ্রুকুচকে বলে, দিলাম তো। ফারিহাও অবাক হয়ে বলে, কোথায়? তুষার স্বাভাবিকভাবে বলে, এই যে দোয়া করে দিলাম। ফারিহা মুহূর্তেই হ্যাপি মুড থেকে বেরিয়ে রাগি মুডে তুষারের দিকে চেয়ে বলে, এসব চিটিং এর কোনো মানেই হয় না। তুষার যুক্তি দেখিয়ে বলে, আপনিই বলুন, দোয়ার উপর কোনো মূল্যবান উপহার আছে? সেই হিসেবে আমি তো একটা মূল্যবান উপহারই দিলাম আপনাকে। ফারিহা এবার রাগে কটমট করতে করতে বলে, এমন চিটিং করবেন জানলে কখনোই আপনার সাথে খেলতে বসতাম না। শুধু ভাইয়ার বন্ধু দেখে আপনাকে কিছু বললাম না, নয়তো ধরে নিয়ে খালের পানিতে চুবাতাম, খবিস একটা। তুষার বলে, মেহমান হওয়ার সত্ত্বেও আমাকে বারবার অপমান করা হচ্ছে এখানে আসার পর থেকে। আমিও শুধু নিবিড়ের বোন দেখে কিছু বললাম না, নয়তো। ফারিহা এবার দুই হাত কোমরে রেখে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, নয়তো কি করতেন? তুষার এবার শান্ত হয়ে ফারিহার দিকে চেয়ে বলে, ভালোই তো গায়ে পড়ে ঝগড়া করতে পারেন, তবে রাগলেও কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। একে তো চিটিং করলো, এখন আবার ঝগড়াটে বললো। ফারিহা এবার রাগে ফোঁস করে হাঁটা ধরে সেখান থেকে। তুষার অনেক কষ্টে নিজের হাসিটা চাপিয়ে রেখে ফারিহার দিকে চেয়ে বলে, রাজ, রুশান এরা কিছুক্ষণ আগেই বাইরে গেল, আমিও একটু বাইরে যাচ্ছি, দরজাটা লক করুন। বলেই ঘর থেকে বের হওয়া মাত্রই ফারিহা এসে দরজা লাগিয়ে চলে গেল ভেতরে। বাইরে এসে হুট করে শরীর ঝাঁকিয়ে হেসে ওঠে তুষার। অনেকক্ষণ হাসি আটকিয়ে রাখার পর হুট করে যেভাবে আচমকাই হেসে ওঠে মানুষ। হাসতে হাসতে অস্থির অবস্থা তার। এদিকে ছাদের দোলনাটায় বসে রাতের আকাশে চন্দ্রবিলাস করতে ব্যস্ত নিবিড় ও নীলা। নিবিড় বসে আছে হেলান দিয়ে, তার কাঁধে নীলার মাথা। চুপটি মেরে বসে বসে নিবিড়ের বকবক শুনছে। সাথে চাঁদের আলো ছড়িয়ে আছে তাদের মাঝে। চাঁদের আলোয় মানুষকে স্বাভাবিক আলোর চেয়ে কিছুটা ভিন্ন দেখায়। সেটা আবার নির্ভর করে বিপরীত মানুষটা কতটা প্রিয় বা তার সাথে ঘনিষ্ঠতা কতটুকু। মানুষটা যত প্রিয় হয়, মুহূর্তটাও তত মনোমুগ্ধকর হয়ে ওঠে। এর মাঝে বিরিয়ানিতে এলাচির মতো করে নিবিড়ের ফোনে টুং করে একটা মেসেজ ভেসে আসে। দেখে তুষারের মেসেজ। নীলার সাথে একটু শান্তিতে একাকী কথা বলার সময় প্রতিবারই এই তুষার কোনো না কোনো ভাবে তাদের মাঝখানে এসে ঢুকে পড়ে, হোক সরাসরি বা হোক ফোনে। তোদের বাসায় নিয়ে এসেছিস, তো এখন গার্লফ্রেন্ডের কোল থেকে উঠে এসে আমাদেরও তো সময় দিতে পারিস ভাই। একটা গার্লফ্রেন্ড আছে বলে কত রং তামাশা দেখাবি আর? মেসেজ পড়ে নিবিড়ের হাসি আসলেও তা থামিয়ে রিপ্লাই দিল, ছাদে আয়, আমরা ছাদেই আছি। তুষার রিপ্লাই দেয়, আমি একটু মার্কেটে আসছি। নিবিড় বলল, কেন? তুষার বলল, একটু দরকার ছিল তাই। নিবিড় বলল, এই রাতের বেলা মার্কেটে কখন গেলি? আমাকে তো বললিও না। তুষার বলল, তোকে বলবো কিভাবে? তুই তো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে তোদের সাংসারিক ডিমে তা দিচ্ছিস। নিবিড় বলল, প্রেমে পড়লে বা বিয়ে করলে তখন বুঝবি। আচ্ছা তাড়াতাড়ি আয় বাসায়। নিবিড় ফোন অফ করে আবার রেখে দিলে নীলা বলে, কে ছিল? নিবিড় বলল, তুষার। নীলা মুখে একটা বিরক্তি নিয়ে বলে, তার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? সে আমাদের পরিচয়ের প্রথম থেকেই খেয়াল করছি সবসময় আমাদের মাঝখানে পড়ে থাকে, এমন কেন সে? নিবিড় একটু মুচকে এসে বলে, তুষার কেমন তা ব্যাখ্যা করে বলতে পারবো না আমি, তবে সে আর বাকিরা না থাকলে হয়তো জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলতাম আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই তুষারের কারণেই তুমি আর আমি পুনরায় একসাথে এভাবে বসে থেকে কথা বলতে পারছি। সো কখনো আমার বন্ধুদের কোনো কিছু নিয়ে আমার কাছে বিরক্তি প্রকাশ না করলেই আমি খুশি হব। আমার ফ্যামিলি ও তোমার মতো তারাও আমার জীবনের একটি অংশ। কাউকে বিন্দুমাত্র কম করে ভাবতে পারবো না আমি। সকলেই আমার লাইফের ইম্পর্টেন্ট পার্সন। রাতের খাবার শেষে সকলে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। রাজ, রুশান এক জায়গায়, নিবিড় ও তুষার এক জায়গায়, ফৈদান্টি ও নীলা অন্য জায়গায়। তাদের সাথে আবার ফারিহাও অ্যাড হয়েছে। আজ হবু ভাবির সাথে থাকবে সে। রাতে ঘুমানোর প্রস্তুতির মুহূর্তে ফারিহাকে আড়াল থেকে ডেকে একটা ছোট গিফট বক্স হাতে তুলে দিল তার। সাথে মুচকে হেসে বলে, আমি কথা দিলে কখনো সেই কথার বরখেলাপ করি না। এই মুহূর্তে নেওয়ার জন্য মোটেও ইচ্ছে নেই ফারিহার, কারণ গিফটের মুডটা সন্ধ্যাবেলায় ঝগড়াটাই নষ্ট হয়ে গেছে। তাই তুষারকে কিছু বলতে গেলে তুষার তার আগেই ফারিহার হাতে সেটা ধরিয়ে দিয়ে বলে, রাগলে সুন্দর লাগে আপনাকে।
প্রথম দিন উপলব্ধি করতে পেরেছিলাম তাই তো অযথাই আপনাকে রাগিয়ে দিতে ভালো লাগে। ভাববেন না বাড়িয়ে বলছি, আপনি যতটুকু ডিজার্ভ করেন ততটুকুই বলছি। এখন এটা হাতে নিয়ে মিষ্টি করে একটা হাসি দিলে এর চেয়েও বেশি কিউট দেখাবে। বলেই একটু মুচকে এসে চলে গেল তুষার। সাথে যেন প্রথম নতুন কাউকে কেন্দ্র করে অকারণেই হেসে ওঠে ফারিহাও। তুষারের দেওয়া গিফটটা হাতে নিয়ে রুমে যাওয়ার সময় ফরিদা আন্টি সামনে পড়লে চট করে তা লুকিয়ে ফেলে ফারিহা। খেলায় জিতে গিফট পেলেও তা কাউকে দেখাতে প্রচুর লজ্জাবোধ করছে সে, কিন্তু ফারিহা আন্টির চোখের আড়াল হলো না তা। একটু মুচকে এসে ফারিহাকে বিষয়টা জিজ্ঞেস করলে সত্যটাই বলে সে। ফরিদা আন্টি একটু ভুরু কুচকে ফারিহার দিকে চেয়ে বলে, তুষার আমাদের সাথে কতদিন একসাথে ছিল? তুষারকে তো জীবনেও কাউকে গিফট দিতে দেখলাম না, তুমি কিভাবে কিছু আদায় করলে তার থেকে? কাহিনী কি? সকালের নাস্তা শেষে নিজ হাতে বিরিয়ানি তৈরি করে ফারিহা। সকাল সকাল গরম গরম বিরিয়ানি তাদের সামনে রাখা হলে নিবিড়ের পাশের চেয়ারে বসে তুষার। নিবিড়ের কানে কানে বলে, ভাই তুই তো জানিস বিরিয়ানি আমার কত পছন্দের, তার উপর তোদের বাড়িতে এসেছি, চাইলেও মন মতো খেতে পারবো না, তাই এক কাজ করবি তুই, আমার প্লেট শেষ হলেই শুধু দিতে থাকবি। আমি তোকে বলবো ভাই আর দিস না, আমি খেতে পারবো না, তবু তুই জোর করে আমার প্লেটে তুলে দিবি, আর বিশেষ করে মাংসের দিকটা খেয়াল রাখবি। খাওয়া শুরু হলে নিজেদের মতো খাচ্ছে সবাই। তুষারের প্লেট খালি হতেই নিবিড় চামচ দিয়ে তার প্লেটে দেওয়ার প্রস্তুতি নিয়ে তুষার বলে, বেশি খেতে পারবো না, অল্প করে দে। নিবিড়ও হেসে বলে, আরে চুপচাপ খা, লজ্জা পাওয়ার কি আছে। এরপর ওইটাও শেষ হলে পা দিয়ে নিবিড়ের পায়ে টাচ করলে নিবিড় আবার দিতে প্রস্তুত হলে তুষার বলে, ভাই আর খেতে পারবো না, প্লিজ আর দিস না। নিবিড় আবারও বলে, চুপচাপ খা, লজ্জা পাওয়ার কি আছে। পরপর 3 প্লেট শেষ হলে এবার সত্যিই পেট ভরে যায় তুষারের, চাইলেও আর খেতে পারবে না, তবুও তার প্লেটে বিরিয়ানি তুলে দিতে লাগলো নিবিড়। তুষার নিবিড়ের দিকে চেয়ে বলে, ভাই পেটে আর একটু জায়গা অবশিষ্ট নেই, আর খেতে পারবো না। তুষার আবারও একই কথা বলে, আরে সবাই আমরাই তো, এখানে লজ্জা পাওয়ার কি আছে, তুই শুধু চুপচাপ খেয়ে যা। এই মুহূর্তে তুষার কি করে নিবিড়কে বুঝাবে যে এবার আর সত্যিই খেতে পারবে না সে, কিন্তু বললেও তো নিবিড় সেই প্রথমবারের মতোই বুঝে নিচ্ছে। খাওয়ার সাথে সবাই তাকিয়েছে তার দিকে। এদিকে নিবিড় পুনরায় তার প্লেট ভর্তি করে দিল। পাশ থেকে ফারিহাও বলে, দিয়ে যখন ফেলেছো কষ্ট করে এটাও খেয়ে নাও বাবা, খাবার অপচয় করতে নেই। এদিকে তুষারেরও কিছু বলার নেই, ছলছল নয়নে শুধু ফেলফল করে চেয়ে আছে নিবিড়ের দিকে। খাওয়া শেষে সোফায় বসে আছে তুষার, হেঁটে রুম অব্দি যাওয়ার শক্তি নেই তার, জীবনের মতো বিরিয়ানি খাওয়ার স্বাদ মিটে গেছে আজ। সেই মুহূর্তে ফারিহা তার পাশে এসে বলে, দুজনে খাবার তো একাই খেয়ে ফেললেন, যাই হোক আপনার প্রিয় খাবার বলে কথা। আর হ্যাঁ, আমিও আবার কাউকে কথা দিলে তার বরখেলাপ করার মতো মেয়েই না। রান্না করে খাওয়াবো বলেছিলাম, এখন খাইয়েছি। মেহমান মানুষকে খাওয়াবো বলে না খাওয়ালেও কেমন দেখায় বলুন তো। তুষার জোরপূর্বক একটা হাসি রেখে বলে, রান্না অনেক ভালো হয়েছে, খেয়েও অনেক মজা পেয়েছি, আমিও অনেক খুশি হয়েছি, আল্লাহ আপনার ভালো করুক। কথাটা বলেই আবার মনে মনে বিড়বিড় করে বলে, তোর ভাই আমাকে জীবনের মতো বিরিয়ানি খাওয়ার স্বাদ মিটিয়ে দিয়েছে বোন। খাওয়া শেষে কিছু সময় কাটিয়ে নিজেদের ব্যস্ততার জন্য বেরিয়ে পড়তে হয় রুশান ও রাজ দুজনকেই। বাকিরাও তাদের ব্যস্ততার দিকটা বুঝতে পেরে খুব একটা জোর করলো না। ফৈদান্টি, নীলা ও তুষার হয়তো 2-1 দিন থাকবে এখানে। বিকেলে রাজকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িতে তুলে নিল অরিন। দূর থেকে রাজের গার্ডগুলো কিছু বলতে চাইলে হাতের ইশারায় তাদের থামিয়ে দেয় রাজ। ড্রাইভিং করতে করতে অরিন বলে, এখন সিট বেল্ট বাঁধা শিখেছো নাকি এখনো আগের মতো খ্যাতি আছো? রাজ একটু মুচকি হেসে বলে, ওই দিন শিখিয়ে দিয়েছিল না, মনে আছে? অরিন একটু হেসে রাজের দিকে কয়েকটা কার্ড এগিয়ে দিয়ে বলে, আমার বিয়ের কার্ড, তোমাদের সব বন্ধুদের ইনভাইট করলাম। এর মাঝে রুশান তো দেখলাম অনেক বড় মাপের লোক, ইনভাইট করেও নিয়ে আসা যাবে না এখন, হয়তো তোমরা বললে অবশ্যই আসবে। রাজ বলে, বর কি করে? আমার মতো ছোট লোক না নিশ্চয়ই। অরিন একটু ভাব নিয়ে বলে, দেশের নাম করা আর যে চৌধুরী গ্রুপ অ্যান্ড লিমিটেডে জব করে। নাম শুনেছো কখনো? শুনবেই বা কি করে, গ্রামেই তো বড় হয়েছ, শহরে আসলে আর কয়েকদিন হলো। অরিনের কথায় অহংকারের ছাপ স্পষ্ট। তার ইনডিরেক্টলি অপমানটা রাজ এক সাইডে ফেলে দিয়ে বলে, তোমার এবারের গাড়িটা কিন্তু খুব সুন্দর, নতুন নিয়েছো নাকি? অরিন হেসে বলে, এটা সাজিদ মানে আমার হবু বরের গাড়ি, এমন 2টা আছে তার, একটা আমি নিয়ে এসেছি, তাকে অফিস থেকে গিফট করেছে ব্যবহারের জন্য। অরিনের এত অহংকার ভাব দেখে একটু হাসলো রাজ। গাড়ির গ্লাস নামিয়ে এক হাত বের করে আঙুলের ইশারা করলে পেছন থেকে লম্বা সারিবদ্ধভাবে এক এক করে গাড়ি আসতে শুরু করে। একের পর এক গাড়িগুলো সারিবদ্ধভাবে রাস্তা দখল করে চলছে। রাজের বাবা, রাজের ভাই ও এখন রাজ সবাই একসাথে বের হওয়ায় কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে এই রাস্তায় গাড়ি চলাচল। অরিনও বিষয়টা জানে যে নামকরা পলিটিশিয়ান রাজু চৌধুরী ও তার বাবার সাথে ওই কোম্পানির অনার সবাই বের হওয়ায় আজ কিছু সময়ের জন্য এই রাস্তায় যান চলাচল নিষিদ্ধ। এর মাঝে অরিন লুকিং গ্লাসে পেছন পেছন আসা কালো কালারের অনেকগুলো গাড়ি দেখে কিছুটা আতঙ্কিত হলেও মনে মনে ভাবে হয়তো সাজিদ পাঠিয়েছে অরিনকে সিকিউরিটি দেওয়ার জন্য। তবুও বারবার লুকিং গ্লাসে তাকালে পাশ থেকে রাজ বলে, ভয় পাওয়ার কিছু নেই, ওটা তোমাদের সেই বিখ্যাত আরজে চৌধুরী গ্রুপ অ্যান্ড লিমিটেডের মালিকের পার্সোনাল সিকিউরিটি। বলেই সিটে মাথা রেখে চোখ বন্ধ করে রইল রাজ।
আর অরিন গাড়ি থামিয়ে অবাক হয়ে তাকিয়েছে রাজের দিকে। অবাক ভঙ্গিতে বলে, তুমি কিভাবে জানো? রাজ স্বাভাবিক থেকে একটা হাসি দিয়ে বলে, আরো কিছুটা সামনে চলো, তখন তোমার হবু স্বামী সাজিদের কাছ থেকেই জেনে নিও। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কেমন লাগছে আপনাদের গল্পটা? গল্পের কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্বের পরে আর মাত্র একটা এপিসোড বাকি। আমি জানি সবাই গল্পটা খুবই মিস করবেন, যাই হোক কোনো ব্যাপার না। পরবর্তীতে যেসব গল্পগুলো দিব সেগুলো আপনাদের কাছে আশা করা যায় খুবই ভালো লাগবে। সো গাইজ, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিবেন, এন্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটি সাবস্ক্রাইব এন্ড একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক 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 ইন্সপায়ার করে। তো দেরি কিসের, এখনই ভিডিওতে লাইক এন্ড চ্যানেলে সাবস্ক্রাইব ঠুকে দিন। সো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।